সুপ্রিয় দর্শক শ্রোতা, জেকে টিভির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি কি কি থাকছে আজকের আয়োজনে। সবার আগে দেখতে পাবেন সাংগঠনিক সংস্কারের পথে বিএনপি, উজ্জীবিত হচ্ছেন নেতাকর্মীরা, সরকার পতনের আন্দোলনকে গতিশীল করার অঙ্গীকার। এরপর দেখতে পাবেন যে 5টি কারণে আত্মীয়মুক্ত মন্ত্রিসভা, দেখুন কারণ 5টি কি কি। এবং সবশেষে দেখতে পাবেন যে কারণে আওয়ামী লীগের সিনিয়র 4 নেতা দলে অপাঙ্ক্তেয়, দেখুন কেন তারা এতটা গুরুত্বহীন। এখন দেখুন বিস্তারিত। সাংগঠনিক সংস্কারে হাত দিয়েছে বিএনপি। আগামী দিনে দলকে শক্তিশালী করতে আমূল পরিবর্তনের পক্ষে ইতিবাচক অবস্থান নিয়েছে বিএনপির হাইকমান্ড। মূলত এই ভাবনা থেকেই আগামীতে সরাসরি ভোটে মূল সংগঠন সহ দলের অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোর কমিটি গঠন করা হবে। লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গত কয়েক মাসে সাক্ষাৎ করে আসা বিএনপির কয়েকজন নেতা এই তথ্য জানিয়েছেন। দলটির জ্যেষ্ঠ পর্যায়ের কয়েকজন নেতা এবং দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হেরে যাওয়ার মধ্য দিয়ে টানা তৃতীয় দফায় ক্ষমতার বাইরে রয়েছে বিএনপি। দশম এবং একাদশ জাতীয় সংসদে বিরোধী দলের অবস্থানে নেই তারা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে। সর্বশেষ 11 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের প্রার্থীদের লজ্জাজনক হার এবং প্যানেল তৈরি করতে সংগঠন ব্যর্থ হওয়ায় বিএনপির নীতি নির্ধারকরা উপলব্ধি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়তে ছাত্রদলের ভিত প্রায় নেই। এ কারণে পুরো দলকেই ঢেলে সাজাতে হবে। বিএনপির নেতারা জানান, এই সাজানোর প্রক্রিয়া নিয়ন্ত্রিত না রেখে সাধারণ কর্মীদের মতামতের ভিত্তিতে হলে রাজনৈতিকভাবে লাভবান হবে বিএনপি। এই পরিস্থিতিতে সংগঠনকে শক্তিশালী করার কাজে মনোযোগ দিয়েছেন তারেক রহমান। নিয়মিত যোগাযোগ রাখছেন অঙ্গ সংগঠনগুলোর পুনর্গঠনে। নিজ থেকে কথা বলছেন জেলা পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে। রাজনৈতিক বিশ্লেষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক দিলারা চৌধুরী মনে করেন, বিএনপির নেতৃত্বে সমস্যা রয়েছে, এর রিফর্ম করা দরকার, দলটির পুনরুজ্জীবন প্রয়োজন। সেদিক থেকে দলটির অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চার গুরুত্ব অপরিসীম। তারা শুরু করেছে, কতটা সাকসেস করবে সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ যে একটি বড় রাজনৈতিক দলে কাউন্সিল বা ভোটের প্রতি উৎসাহিত করা হচ্ছে। বিএনপির নেতারা বলছেন, দলে অভ্যন্তরে গণতন্ত্র প্রতিষ্ঠায় তারেক রহমান সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করতে আগ্রহী। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির আসন্ন নির্বাচনেই ভোট প্রয়োগের জোর সম্ভাবনা রয়েছে। বছরের পর বছর ধরে কমিটি না হওয়ায় নেতৃত্ব যেমন আটকে রয়েছে, তেমনি তরুণ ছাত্ররাও বঞ্চিত হয়েছে ছাত্রদলের নেতৃত্বে আসতে। রুহুল কবির রিজভী, ইলিয়াস আলী কমিটির পর ছাত্রদলে আর সরাসরি ভোটে কাউন্সিল হয়নি। বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণত হাইকমান্ড থেকে দলের যে কোনো কমিটি মনোনীত করা হয়। এক্ষেত্রে প্রভাবশালী নেতারা তাদের নিজেদের বলয় ধরে রাখতে কখনো হাইকমান্ডকে ভুল বুঝিয়ে কমিটি দেন। সর্বশেষ বৃহস্পতিবার 11 এপ্রিল বিএনপি ঢাকা উত্তরের কমিটিতে বিরোধ সৃষ্টি হয়েছে। অভিযোগ আছে, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের প্রভাবের কারণে চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমানের সমর্থকরা কমিটিতে জায়গা পাননি। এ নিয়ে বৃহস্পতিবার নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে হাতাহাতির ঘটনা ঘটে। এছাড়া মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে কাউন্সিল ছাড়া। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে কমিটি গঠনের কথা। এই কমিটি গঠনেও একাধিক নেতা তাদের পছন্দের নারী নেতৃত্বের প্রাধান্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে আসা 3 নেতা জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের পুনর্গঠন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে সক্রিয় করতে অভ্যন্তরীণ গণতন্ত্র চালু করার পক্ষে। কয়েকটি জ্যেষ্ঠ এবং মধ্যম সারির নেতাও তাকে এ বিষয়ে পরামর্শ দিয়েছেন। সরাসরি কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হলে দলে কর্মমুখরতা চালু হবে এবং রাজনীতির প্রতি তরুণ শিক্ষার্থীরা আগ্রহী হবেন। ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন সংগঠনের সাবেক সভাপতি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, বিএনপির আসল লক্ষ্য মূল সংগঠন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নির্বাচন কাউন্সিলের মাধ্যমে করা। এর আগে নানা কারণে তা করা সম্ভব হয়নি। কোনোটি হয়তো সম্মেলনের মাধ্যমে হয়েছে, না হলে সবাই মিলে বসে করেছে। শামসুজ্জামান দুদুর ভাষ্য, এখন আমাদের টার্গেট হচ্ছে বিএনপি সহ সব অঙ্গ এবং সহযোগী সংগঠনেই কাউন্সিলের মধ্য দিয়ে কমিটি এবং নেতৃত্ব নির্বাচন করা। তারই ধারাবাহিকতায় আমরা আলোচনা করছি। নির্বাচনের মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচন করার ব্যাপারে ছাত্রদলের বর্তমান এবং সাবেক নেতারা একমত হয়েছে। ছাত্রদলের বাইরে অন্য অঙ্গ সংগঠনগুলোতে কাউন্সিল করার বিষয়ে ইতিবাচক সাড়া মিলেছে। গত 5 এপ্রিল বিএনপির অঙ্গ সংগঠন ওলামা দলের বর্তমান কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী 3 মাসের মধ্যে কাউন্সিল করে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রায় 10 বছর পর গত 31 জানুয়ারি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। আগামী 30 এপ্রিলের মধ্যে কাউন্সিল করার জন্য কমিটিকে সময় দেয়া হয়েছে। এ বিষয়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ফোরামের সাবেক সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সেক্রেটারি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বাংলা ট্রিবিউনকে বলেন, আমি বৃহস্পতিবার 11 এপ্রিল ব্যারিস্টার জমির উদ্দিন স্যারের সঙ্গে কথা বলেছি। অনেকদিন ধরে নির্বাচন হয় না, অনেক নেতা অসুস্থ, এতদিন দলে এবং সংগঠনে নতুনদের আগমন ঘটেছে। আমি মনে করি কাউন্সিল করে নেতৃত্ব নির্বাচন করা ভালো। এ ব্যাপারে বর্ধিত সভা
করে একটি সিদ্ধান্তে আসতে হবে। গত 27 ফেব্রুয়ারি 20 বছর পর বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক হলেন শামসুজ্জামান দুদু। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আমরা আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই কৃষক দলের নতুন কমিটি নির্ধারিত করতে পারব। গত 6 এপ্রিল দেয়া হয়েছে তাঁতি দলের আহ্বায়ক কমিটি। এই কমিটিতেও কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করতে 3 মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। গত ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরীকে টিম লিডার করে দলের 21 সদস্যের বিদেশ বিষয়ক অর্থাৎ ফরেন অ্যাফেয়ার্স কমিটি পুনর্গঠন করেছে বিএনপি। ওই কমিটি দায়িত্ব পাওয়ার পর থেকে বিদেশিদের সঙ্গে বৈঠক করে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে বিস্তারিত ব্রিফ করা হচ্ছে। আগামী 1 মাসে এই কমিটি আরও কিছু কাজ দৃশ্যমান হবে এমন বার্তা দিয়ে রেখেছেন এফএসির জ্যেষ্ঠ একজন সদস্য। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদের গঠনতন্ত্রে যেভাবে বলা আছে আমরা সেভাবে দল পরিচালনা করছি। মাঝে মধ্যে হয়তো কোনো বিশেষ কারণে বিভিন্ন প্রেক্ষাপটে কোনো কমিটি বা অঙ্গ সংগঠন কাউন্সিলের মাধ্যমে করা যায়নি, কিন্তু এটা ঠিক যে 2008 সালের পর থেকে সারা দেশে জেলা কমিটির ক্ষেত্রে আমরা আহ্বায়ক কমিটি রেখেছিলাম। পরে সব কমিটি কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ হয়েছে। এখন দেখুন যে 5টি কারণে আত্মীয়মুক্ত মন্ত্রিসভা। দেখুন কারণ 5টি কি কি। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আওয়ামী লীগ। 2008 সালে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার। 7 জানুয়ারি টানা তৃতীয় মেয়াদে এবং চতুর্থবারের মতো শপথ নেন প্রধানমন্ত্রী। 2008 সাল থেকেই লক্ষ্য করা যাচ্ছে যে শেখ হাসিনা তার আত্মীয়দের মন্ত্রিত্ব থেকে দূরে রাখছেন। 2008 এবং 2014তে তার বিআই ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন তাও মন্ত্রী ছিলেন। এবার মন্ত্রিত্ব থেকে তাকেও ছাঁটাই করা হয়েছে। আওয়ামী লীগে এমন অনেক নেতাই আছেন যারা প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতির নিকট আত্মীয় ছাড়াও আলোচিত নেতা। এলাকায় এবং দেশের রাজনীতিতে তাদের প্রভাব রয়েছে, যেমন শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আব্দুল্লাহ, ফজলিনুর তাপস। প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ সভাপতির আত্মীয় হওয়া মন্ত্রী হওয়া ক্ষেত্রে বাধা কেন? শেখ হাসিনা কেন তার কোনো কুলের আত্মীয়কে মন্ত্রী করছেন না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা সম্ভাব্য কিছু কারণ পেয়েছি। বাংলা ইনসাইডারের বিশ্লেষণে এই কারণগুলো হলো: 1. বিএনপি থেকে শিক্ষা। আত্মীয়করণের পরিণাম কি হয় তার সবচেয়ে বড় উদাহরণ সম্ভবত বিএনপি। 2001 সাল থেকে 2006 সালে বেগম খালেদা জিয়ার আত্মীয় স্বজনরাই দেশ চালাতেন। তার ছেলে ছিলেন ছায়া প্রধানমন্ত্রী, বড় বোন মন্ত্রী, ভাই দেখতেন সেনাবাহিনী, বোনের মেয়ে জামাই ও মন্ত্রিত্ব থেকে বাদ যাননি। এই আত্মীয়করণ দেশের মানুষ পছন্দ করেনি। সম্ভবত আত্মীয়করণ মুক্ত মন্ত্রিসভার পেছনে এটা একটা বড় কারণ। 2. জবাবদিহিতা। প্রধানমন্ত্রী মন্ত্রীদের কঠোর নজরদারি এবং নির্দেশনার মধ্যে রাখেন। একজন মন্ত্রী বলেছিলেন, নেত্রী আমাদের দৌড়ের উপর রাখেন। মন্ত্রীদের অনেক সময় কড়া শাসনেও রাখেন প্রধানমন্ত্রী। কোন মন্ত্রণালয়ে কি হচ্ছে তা জানেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। আত্মীয়রা মন্ত্রী হলে প্রধানমন্ত্রীর কঠোর হতে কিছুটা সমস্যা হতো হয়তো, এজন্য হয়তো তার এই কঠোরতা। 3. দুর্নীতিমুক্ত ইমেজ। গত 10 বছরে আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে বড় ধরনের কোনো দুর্নীতির অভিযোগ উঠেনি। আত্মীয়রা মন্ত্রী হলে ছিদ্রান্বেষের চেষ্টা চলত, মিডিয়া গসিপ হতো। 4. সরকারের ইমেজ। ক্ষমতায় থেকে আত্মীয়ের আশ্রয় প্রশ্রয় দিলে সরকারের ইমেজ নষ্ট হয়। তৃতীয় বিশ্বের দেশগুলোতে এটা স্বাভাবিক প্রবণতা। এজন্যই সম্ভবত প্রধানমন্ত্রী আত্মীয়দের দূরে রেখেছেন। এটা সরকারের জন্য ইতিবাচক হয়েছে তা বলাই বাহুল্য। 5. ক্ষতিগ্রস্ত না হওয়া। দেখা যায় আওয়ামী লীগ ক্ষমতা হারালে সব থেকে ক্ষতিগ্রস্ত হন আত্মীয় স্বজনরা, বিশেষ করে তারা যদি ক্ষমতার কাছে থাকেন। 2001 সালের অভিজ্ঞতা তাই বলে। 1/11-এও শেখ হাসিনার আত্মীয়দের উপর খড়গ নেমে এসেছিল। আর 75-এর নারকীয় অভিজ্ঞতা তো কোনোদিনই মুছে যাবার নয়। সম্ভবত আত্মীয়দের মন্ত্রিত্ব থেকে দূরে রাখার এটাও একটা কারণ। তবে আওয়ামী লীগ সভাপতি কেন আত্মীয়দের মন্ত্রিসভা থেকে দূরে রেখেছেন তার আসল কারণ জানেন একমাত্র শেখ হাসিনা। সবশেষে দেখুন যে কারণে আওয়ামী লীগের সিনিয়র 4 নেতা দলে অপাংক্তেয়। দেখুন কেন তারা এতটা গুরুত্বহীন। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আওয়ামী লীগ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দেশ পরিচালনার দায়িত্ব আওয়ামী লীগের উপর থাকলে সর্বময় ক্ষমতা একজনের হাতেই থাকে। তিনি হলেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মূলত দলে এবং সরকারে তার নিরঙ্কুশ কর্তৃত্ব স্থাপিত হয়েছে। আওয়ামী লীগের রাজনীতিতে 1/11-এর পর থেকেই আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ব আস্তে আস্তে নিরঙ্কুশ হতে থাকে। বর্তমান দলের সম্পূর্ণ কর্তৃত্ব তার উপর। তার কথাই আওয়ামী লীগের শেষ কথা। শেখ হাসিনার আওয়ামী লীগে যে নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে তাতে দলের সিনিয়র নেতারা অপাংক্তেয় হয়েছেন। একসময় যারা দলের মধ্যে গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত ছিলেন, যারা সিদ্ধান্ত গ্রহণে নীতি নির্ধারকের ভূমিকা পালন করতেন, সেই সমস্ত নেতা যেমন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, বেগম মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিমের মতো নেতৃবৃন্দ এখন দলে অপাংক্তেয়। অনেক রাজনৈতিক পর্যবেক্ষক বলেন দলের কোনো ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এখন তাদের ন্যূনতম ভূমিকাও নেই। কেন এমন হলো? কি কারণে আওয়ামী লীগ থেকে দলের সিনিয়র নেতাদের গুরুত্ব হ্রাস পেল? কেনই বা সিনিয়র নেতারা দলের মধ্যে অপাংক্তেয় হলেন? কিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সর্বময় ক্ষমতার অধিকারী হলেন? এর কারণ বিশ্লেষণ হওয়া প্রয়োজন। কারণ আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল যেখানে গণতান্ত্রিক রাজনীতি চর্চা থাকে এবং 2007 সালের আগে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির মিটিংগুলো ছিল ঝঞ্ঝা বিক্ষুব্ধ। সেখানে নানা মত, নানা চিন্তাধারার বিতর্ক হতো এবং যে কোনো সিদ্ধান্তের চ্যালেঞ্জ হতো এবং এ নিয়ে বিতর্কও হতো। এখন পরিস্থিতি পাল্টে গেছে। এর কারণ কি? অনুসন্ধানে দেখা গেছে
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নিরঙ্কুশ কর্তৃত্ব দলে প্রতিষ্ঠিত হয়েছে মূলত দলের সিনিয়র নেতাদের কিছু পদক্ষেপের কারণে এবং দলের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরঙ্কুশ জনপ্রিয়তার কারণে। আসুন দেখা যাক কিভাবে আওয়ামী লীগ এবং সরকারে প্রধানমন্ত্রী এবং দলের সভাপতি শেখ হাসিনার নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হল এবং কেন সিনিয়র নেতারা দলের মধ্যে অপাংক্তেয় হল। 1. 1-11 এর আগে এবং পরের চিত্র সম্পূর্ণ বিপরীত। 1-11 সময় আওয়ামী লীগের কার্যনির্বাহী বৈঠক ছিল অত্যন্ত আকর্ষণীয়। এখানে বিতর্ক হতো এবং আওয়ামী লীগ সভাপতির অনেক সিদ্ধান্তই সেখানে নাকচ হয়ে যেত। সিনিয়র নেতারা তাদের নিজস্ব মতামত দিতে কার্পণ্য করত না। কিন্তু 1-11 সময় দেখা যায় যে দলের অধিকাংশ সিনিয়র নেতারা আওয়ামী লীগ সভাপতি এবং শেখ হাসিনাকে মাইনাস করার জন্য এক ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিল, যে ষড়যন্ত্রের কারণে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতিকে কারাবরণ করতে হয়েছে। যে কারণে এই 1-11 পর থেকেই সিনিয়র নেতাদের একটা দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্বের কারণেই দলের নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ এবং সরকার পুনর্বিন্যাস থেকে আস্তে আস্তে তাদের ছেড়ে ফেলেছেন। 2019 সালের 7 জানুয়ারি মন্ত্রিসভা গঠনের মাধ্যমে দলের সিনিয়র নেতাদের পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। 2. তৃণমূল এবং কর্মীদের মধ্যে বিপুল জনপ্রিয়তা। প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরেন 1981 সালে। সে বছর 17 মে তিনি বাংলাদেশে ফেরেন। তিনি দেশে আসার পর দলের সিনিয়র নেতারা চেয়েছিলেন ইচ্ছেমতো দল পরিচালনা করতে। শেখ হাসিনা যেন তাদের মতো করে চলেন সেই লক্ষ্যে তাদের চেষ্টার কমতি ছিল না। আস্তে আস্তে কর্মীদের ভালোবাসা এবং তৃণমূলের সমর্থনে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা শক্তিশালী হতে থাকেন। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তৃণমূল এবং কর্মীদের মাঝে শেখ হাসিনার বিপুল জনপ্রিয়তা প্রমাণিত হয়। কিন্তু দলের কেন্দ্রীয় নেতৃত্বে তিনি নিরঙ্কুশ ছিলেন না, বরং 2001 সালের নির্বাচনে বিপর্যয়ের পর দলের সিনিয়র নেতারা তারা সমালোচনায় মুখর হয়েছিলেন। 2007 সালে 1-11 সময়ও সিনিয়র নেতারা তার সমালোচনা করেছিলেন। মূলত সিনিয়র নেতাদের এই সমালোচনাই প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দলের মধ্যে আরো নিরঙ্কুশ করে তোলে। তিনি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। নেতাকর্মীদের মধ্যে এই জনপ্রিয়তাই শেখ হাসিনাকে শক্তি জুগিয়েছে, যার ফলে তিনি দলে এবং সরকারে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হন। 3. কর্মীদের বিশ্বাসের অভাব। সিনিয়র নেতারা দলের মধ্যে একসময় প্রভাবশালী ছিলেন এবং সিনিয়র নেতারা অনেক নীতি নির্ধারণী সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। কিন্তু ক্রমশ দলের কর্মীদের মধ্যে এই ধারণা জন্মে গেছে একমাত্র শেখ হাসিনা ছাড়া তাদের কল্যাণের জন্য এবং তাদের অধিকারের বিষয়টি শেখ হাসিনা ছাড়া অন্য কেউ বিবেচনা করেন না, বরং সিনিয়র নেতারা দলের জনপ্রিয়তা কাজে লাগিয়ে নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করেন বলে দলের সিংহভাগ কর্মীরা মনে করেন। এ কারণে ক্রমশ সিনিয়র নেতাদের প্রতি অনাস্থা এসেছে এবং শেখ হাসিনার প্রতি আস্থাশীল হয়েছে। তারা শেখ হাসিনার প্রতি শুধুমাত্র বিপুল সমর্থন জানিয়েছেন। সিনিয়র নেতাদের প্রতি সাধারণ কর্মীদের অনাস্থাই শেখ হাসিনাকে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। 4. সিদ্ধান্ত গ্রহণে বিচক্ষণতা। আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনীতি করতে হয়েছে প্রতিকূল পরিবেশের মধ্য থেকেই। 1981 সালে তিনি যখন রাজনীতিতে আসেন তখন এক বিরূপ রাজনীতির পরিবেশ তাকে মোকাবেলা করতে হয়। শুধু দলের বাইরে নয়, দলের ভিতরেও তাকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। শেখ হাসিনা তার রাজনৈতিক দূরদর্শিতা, প্রজ্ঞা এবং কৌশল দিয়েই অন্যদের পিছনে ফেলেছেন। সে কারণেই তিনি দলের মধ্যে বিপুল জনপ্রিয় হয়ে সর্বময় কর্তৃত্বের অধিকারী হয়েছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। 5. সততা এবং নিষ্ঠা। আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা এবং নিষ্ঠার কারণে তিনি দলের এবং তরুণ সাধারণের মধ্যে জনপ্রিয় হয়েছিলেন। সাধারণ কর্মী এবং তৃণমূলের নেতারা মনে করেন শেখ হাসিনার সততা প্রশ্নাতীত এবং তিনি দলের জন্য এবং দেশের জন্য ভাবেন। শুধুমাত্র আওয়ামী লীগ নেতাকর্মী নয়, সাধারণ মানুষের মধ্যেও এ ধরনের ধারণা বদ্ধমূল হয়েছে। শেখ হাসিনা শুধু দেশের কথা চিন্তা করেন এবং দলের মঙ্গল কামনা করেন। সে কারণেই দলে এবং দলের বাইরে তার বিপুল জনপ্রিয়তা। বিপুল জনপ্রিয়তার কারণেই দল পরিচালনা এবং সরকার পরিচালনায় একক কর্তৃত্ব গ্রহণ করেছেন। এখান থেকেই সিনিয়র নেতারা দলে অপাংক্তেয় হয়েছেন, রাষ্ট্র পরিচালনায় তারা ভূমিকাহীন হয়েছেন এবং এক নতুন পরিবেশের উন্মেষ ঘটেছে আওয়ামী লীগে এবং সরকারে।